This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ স্টুডিও না একেবারেই চলে এসেছে গ্রাউন্ড জিরোয়, কারণ আজকের গ্রাউন্ড জিরো শিয়ালদা আদালত চত্বর। এখানেই হয়ে গেল এ যাবৎকালে সবথেকে আলোচিত মামলার রায়দান। যদিও সাজা ঘোষণা আগামী সোমবার দুপুর 12:30টায়। এর আগে আমরা দেখেছিলাম সঞ্জয় রায়, যাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, সেই সঞ্জয় রায় আদালত চত্বরের বাইরে, মানে যখন তাকে ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিল প্রিজন ভ্যানে, তিনি বারবার দাবি করেছিল যে সে নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। কিন্তু আজকে প্রথমবার আদালতের ভিতরে সঞ্জয় এই দাবি করলো সে নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে, সে গরিব মানুষ। তে আরো একটা যুক্তি দিয়েছে। কি সেই যুক্তি? যে একেবারে চাক্ষুষ করেছে এই শুনানি পর্বটা, এই বিচার পর্বটা। শ্রাবন্তীর কাছ থেকে জানি। শ্রাবন্তী, সুজিত, এই মামলাটার দিকে শুধুমাত্র যে একটা আরজিকর ইনসিডেন্ট, একটা অন ডিউটিরত চিকিৎসক, তাকে এরকমভাবে খুন ধর্ষণ শুধুমাত্র সেখানে থেমে নেই। যেভাবে তদন্ত প্রক্রিয়া এগেছে এবং একাধিক বিষয় উঠে এসেছে প্রশ্ন, একেবারে শেষেও কিন্তু মোচড় রয়ে গেছে, যেখানে অভিযুক্ত নিজে বলছে যে আমাকে ফাঁসানো হয়েছে। প্রশ্ন হচ্ছে তাহলে এতদিন কেন বলা হলো না? সঞ্জয়কে আলাদা করে বসানো হয়েছে, সঞ্জয়কে ওপেন কোর্টে আনা হয়েছে, ট্রায়াল হয়েছে, একবারও রুদ্রাক্ষের কথা বলেনি। যদি তার ছবিগুলো আমরা দেখি, সেখানে কিন্তু আমরা দেখবো যে সত্যি একটা রুদ্রাক্ষের মালা কখনো সেই দিন রাতে ছিল কিনা সেটা প্রশ্ন থাকছে, কিন্তু তার গলায় একটা রুদ্রাক্ষের মালা ছিল। তাহলে সেই রুদ্রাক্ষের মালাটা কি তাহলে এখন মনে পড়লো? এবং তার সাথে তার যে কথাগুলো বলা হয়েছে, আমাকে ফাঁসানো হয়েছে, আমি গরিব, এই কথাটা তো সবাই জানতো। তাহলে কি সঞ্জয় এক্সপেক্ট করেছিল যে বাকিরা একটা বিচার তার জন্য নিয়ে আসবে? যেরকম আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সবুজের গাড়ি তৈরি হয়েছে, গাড়ি এখনো পর্যন্ত নিয়ে যাওয়া হবে সঞ্জয়কে। সেখানেও একটা আঁটো নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি। একটা বড় প্রিজন ভ্যান রাখা হয়েছে। যখন শুরুতে এসেছিল ঠিক বেলা 1টার সময় সঞ্জয়কে নিয়ে আসা হয়েছিল, তখন এই প্রিজন ভ্যানে প্রায় আটকে রেখে দেওয়া হয় এবং তারপর ছোট যে ভ্যানে তাকে নিয়ে আসা হয়। তার নিরাপত্তার দিকটা বারবার বিচারক বলেছেন। আগামী সোমবার সঞ্জয়ের ভার্সন শোনা যাবে। এখন শুভজিৎ, এটা দেখার যে সত্যি কি কিছু একটা ছিল যেটা এখন এই তদন্ত প্রক্রিয়া এলো না। সর্বোপরি সিবিআই এর ভূমিকা, সেটাকে তো ছেড়ে দেওয়া যাচ্ছে না। তার কারণ একটা অভিযুক্ত, তাকে তুমি দোষী সাব্যস্ত করছো এবং সিবিআই বলছে সঞ্জয় একমাত্র দোষী, তার সর্বোচ্চ সাজা হোক, তারা আগেই আর্জি জানিয়ে দিয়েছে। তাহলে সিবিআই কি রুদ্রাক্ষের ব্যাপারটা জানলোই না? সিজার লিস্টে একটাও কিচ্ছু এলো না। একই সঙ্গে আজকের আইনজীবীদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা যে কথাটা বলছিলেন, একটা বিতর্ক আরেকটা উঠে আসছে। ভিসেরা রিপোর্ট কিন্তু আসেনি। ভিসেরা রিপোর্ট কোনটা? ভিসেরা রিপোর্ট হচ্ছে যে যার মৃত্যু হয়েছে সে শেষ খাবার কখন খেয়েছিল, পাকস্থলীতে সেই খাবারের অবস্থা কী ছিল। দেখা যাচ্ছে যে তিলোত্তমা তার খাবারটা যেরকম সে খেয়েছিল, অর্থাৎ সেটা হজম হয়নি, একেবারে সেই অবস্থাতেই রয়েছে। সঞ্জয়ের দাবি বা বাদবাকি যে এভিডেন্স পাওয়া গেছে, সেখানে দেখা যাচ্ছে যে ভোর রাতে একটা ঘটনা ঘটেছিল সেখানে। তাহলে ভোর রাত অবধি, রাত্রি 11টায় তিলোত্তমা বলল যে তার মার সাথে যে খাবার এসে গেছে, সেই খাবারটা রাত্রি 4টে পর্যন্ত হজমের যে কন্ডিশনটা থাকে সেটা হয়নি। সেই রিপোর্টটা আসার আগে কেন এই রায় দেওয়া হলো, এই প্রশ্নটা অনেক আন্দোলনে যারা করছেন তারা এই প্রশ্ন তুলেছেন, চিকিৎসকরা এই প্রশ্ন তুলেছেন। ভিসেরা রিপোর্ট থেকে এইটা অনেকটা পরিষ্কার হতে পারতো যে আদতে কি হয়েছে। আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা মনে করা হচ্ছে, যেটা যে রুমটা ভাঙা হলো, যে টয়লেটটা ভাঙা হলো, সেখানে টালি ভেঙে দেওয়া হয়েছে। যেখানে এক নির্যাতিতাকে যদি খুব জোরে ধাক্কা মারে, তুমি ভাবো বাথরুমের দেওয়াল কখন ভাঙছে, তাহলে একজনের পক্ষে কি সেটা সম্ভব? সেই প্রশ্নগুলো থাকছে। যদিও বিচারকের কথা সরাসরি চলে যাব, বিচারক যেখানে বলছেন কয়েকটা পার্টে এই জাজমেন্ট তিনি দিয়েছেন। সেই জাজমেন্টের ভাগগুলো হচ্ছে প্লেস অফ অকারেন্স, ঘটনা কোথায় ঘটেছিল সেটা নিয়ে একাধিক প্রশ্ন থাকছে। ঘটনার যে বিষয়টা থাকছে, অনেকে বলছেন যে কারণ সিএফএসএল রিপোর্ট এখানে একটা বড় হাতিয়ার, যেখানে মনে করা হচ্ছে যে ঘটনাটা সেমিনার রুমে ঘটেইনি, অর্থাৎ বাইরে ঘটেছিল, ভিতরে এসেছে, সেই বিষয়টা তিনি উল্লেখ করেছেন। একই সঙ্গে তার বক্তব্য ছিল প্লেস অফ অকারেন্স কোথায় রয়েছে, ডিউটি কতক্ষণ করেছিলেন, শেষে রেজিস্টারে কি সত্যি তার নাম ছিল, শেষ কে দেখেছে তিলোত্তমাকে এই অবস্থায়, সেক্সুয়াল অ্যাসল্ট কীরকম হয়েছিল, ব্রুটালিটি কোন জায়গায় পৌঁছেছিল, তার উপরে কীরকম নির্যাতন করা হয়েছিল। একই সঙ্গে বিএনএসের 64, 66, 103, 103 এই 3টে ধারায় অভিযুক্ত করা হয়েছে। এই ধারাগুলো একটু তোমাকে বলে দেবো। 64 ধারা বিএনএসের নতুন যে আইন, সেখানে হচ্ছে রেপ অর্থাৎ ধর্ষণের ধারা দেওয়া হয়েছে, 66 অর্থাৎ রেপের সাথে মার্ডার, এবং 103 অর্থাৎ শুভজিৎ তোমার কাছে ফিরবো, শ্রাবন্তীর সঙ্গেও আমরা কথা বলবো। তবে আমরা এর মধ্যে বেশ কিছু প্রতিক্রিয়াও পাচ্ছি। উৎপল বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন, চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রইল।
যে রায় দিয়েছেন তাকে আমরা স্বাগত জানাচ্ছি, কিন্তু আমাদের মূল প্রশ্ন এখনও রয়ে যাচ্ছে যে আরও যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকতে পারে বলে বিভিন্ন তথ্য প্রমাণ অভিযোগ এসেছে এবং হচ্ছে যে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা বলেছিল। আমরা চাই অবিলম্বে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, প্রমাণ লোপাটের অভিযোগ যাদের বিরুদ্ধে আছে তাদের অবিলম্বে তদন্ত শেষ করে বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে এসে দ্রুত বিচারটা সম্পন্ন করা, এটাই হচ্ছে আমাদের দাবি। দুটো বিষয়, সঞ্জয় রায় দোষী সাব্যস্ত আজ, একা সঞ্জয় রায় দোষী এই প্রশ্নটা যেমন থেকে যাচ্ছে, একই সঙ্গে সোমবার যখন সাজা ঘোষণা হবে তখন কি সাজা দেবে আদালত, এদিকেও নজর রয়েছে। আন্দোলনকারীরা তারা কি সন্তুষ্ট? তারা কি এবার রাজপথ থেকে একেবারে তারা সরে যাবেন? কি বলছেন তারা? সৌরভ আমার সঙ্গে সরাসরি রয়েছেন, আন্দোলনকারীদের সঙ্গেই রয়েছে সৌরভ। সৌরভ, একেবারে সরাসরি চলে যাবে। বলছি যে এক না একাধিক ব্যক্তি এই ঘটনায় জড়িত। আমরা বলছি যে যদি আপনারা বলেছেন যে সঞ্জয় রায় অ্যাকিউজড, এভিডেন্স টেম্পার করেছে, ইনভেস্টিগেশন হাসাব করার চেষ্টা করেছে, এভিডেন্স ডিস্ট্রাকশন হয়েছে, তাহলে যদি এটা হয়ে থাকে তাহলে তাদের ক্রিমিনাল প্রসিডিং কবে শুরু হবে? তারা কেন এখনো জামিনে মুক্ত রেপ এবং মার্ডারের মতন ঘটনাকে কেন্দ্র করে? তাহলে তারা যদি জামিনে মুক্ত হয় তাহলে এ কেমন বিচার? দ্বিতীয়ত হচ্ছে যে আমরা শুধু বলছি একাধিক, তা তো নয়, বিভিন্ন আইনজীবী বলছে, বিভিন্ন আধিকারিকরা বলছে, পাশাপাশি সর্বোচ্চকালের সিএসএফএল-এর যে রিপোর্ট, সেই রিপোর্টে কথা বলছে। তাহলে যদি একাধিক ব্যক্তি এই ঘটনায় জড়িত থাকে, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই এর তদন্ত করে, দেশের সর্বোচ্চ কোর্ট এই তদন্তকে মনিটর করে, তাহলে যে প্রশ্নটা থাকছে তাহলে হচ্ছে যে একাধিক ব্যক্তি জড়িত অথচ তারা এখনো অ্যারেস্টেড নয়, তাহলে এই কেমন বিচার? 5 মাস অতিবাহিত হওয়ার পরেও রেপ এবং মার্ডারের ঘটনাতে যদি ক্রিমিনালরা বাইরে ঘুরে বেড়ায়, তাহলে এই বিচার কীভাবে আমরা মানতে পারি? তাহলে লার্জার কনস্পিরেসির যে কথা আছে, এভিডেন্স ডিস্ট্রাকশন, ইনভেস্টিগেশন হাসাবের যে কথা আছে, একাধিক ব্যক্তি জড়িয়ে থাকার যে প্রসঙ্গ জড়িয়ে আছে, এবং পোস্টমর্টম থেকে শুরু করে এমআইএমবির যে রিপোর্টে যে ইনজুরির কথা বলছে, সিন অফ ক্রাইম কোথায়, এই যে যাবতীয় প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর পরিষ্কার উত্তর যতক্ষণ না আসছে ততক্ষণ আমরা মনে করি যে ন্যায় বিচার হলো না। একটা প্রাইমারি স্টেপ, 20খানা প্রশ্ন লিফলেট আকারে বের করে আপনারা আজকে সবাইকে বিলি করছেন, কি সেই প্রশ্ন? কেন এই প্রশ্ন? এখনো যে প্রশ্নটা বারবার আমরা করেছি, সে প্রশ্ন হচ্ছে যে পরিমাণ ইনজুরি আছে, যে যদি ফাইটিং স্ট্রাগলিংয়ের কথা বলছে যে সিএসএফএল-এর যে রিপোর্ট সেমিনার রুমে নেই, তাহলে তার মাথায় যে ইনজুরি হলো, তার অ্যান্টিমোর্টাম যে 14 থেকে 15টা এমআইএমবির যে রিপোর্টে যে ইনজুরির উল্লেখ আছে, সেই ইনজুরি এলো কোথা থেকে? সিভিক ভলান্টিয়ার একজন সঞ্জয় রায়, সে আরজিকর মেডিকেল কলেজে ঢুকলো, সেমিনার রুমে গেল, 3rd ফ্লোরে উঠলো, সেমিনার রুমে গিয়ে রেপ এবং মার্ডারের মতন ঘটনা ঘটলো, কেউ জানতে পেল না। একজন সিভিক ভলান্টিয়ার, সে একটা মেডিকেল কলেজের ভিতরে ঢুকলো, সে কেউ নয়। এই ঘটনা কিভাবে সম্ভব? এভিডেন্স ডিস্ট্রাকশন, যে ইনভেস্টিগেশন হাসাবের যে প্রশ্ন, একগুচ্ছ প্রশ্ন উঠে এসছে, সেগুলো কেন? আমরা যে প্রশ্ন বলছি যে ডিএনএ রিপোর্টে যে একাধিক ব্যক্তির অস্তিত্বের আছে, তার সায়েন্টিফিক ব্যাখ্যা কী? আপনি যদি মনেই করেন যে একাধিক ব্যক্তি জড়িত, তাহলে তাদেরকে অ্যারেস্ট করছেন না কেন? তাহলে তারা যদি এখনও প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়ায়, তাহলে এ কেমন বিচার? তাহলে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তদন্ত করছে, দেশের সর্বোচ্চ কোর্ট সুপ্রিম কোর্টের তদন্ত করছে, এরপরেও যদি ক্রিমিনালরা বাইরে ঘুরে বেড়ায় রেপ এবং মার্ডারের ঘটনাকে কেন্দ্র করে, তাহলে আমরা কী করে মানবো যে এই বিচার সঠিক পথে চলছে? তাহলে প্রাইমারি স্টেপ হতে পারে সেটা, সেকেন্ডারি স্টেপ হতে। এই মুহূর্তে নিয়ে বের করা হচ্ছে সঞ্জয় রায়কে। এই মুহূর্তে সঞ্জয় রায়কে বের করে নিয়ে যাওয়া হলো, শাটার বন্ধ রয়েছে যাতে সঞ্জয় কোনো রকমভাবে মুখ খুলতে না পারে। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, সঞ্জয় রায়কে নিয়ে গেল পুলিশ। এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি, প্রিজন ভ্যানের শাটার বন্ধ রয়েছে যাতে কোনো রকমভাবে সঞ্জয় মুখ খুলতে না পারে, সেই জন্যই হয়তো শাটার বন্ধ, এমনটাই মনে করছেন কেউ। যে ছবি আমরা দেখাচ্ছি, একের পর এক পুলিশের গাড়ি যাচ্ছে, একের পর এক কলকাতা পুলিশের গাড়ি যাচ্ছে, একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা নিয়ে যাওয়া হচ্ছে সঞ্জয় রায়কে। এর আগে আমরা দেখিয়েছিলাম কলকাতা পুলিশের তরফ থেকে 3টে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, পাশাপাশি আমজনতা তারাও সেখানে দাঁড়িয়ে আছেন। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি TV9 বাংলার পর্দায়, সঞ্জয় রায়কে নিয়ে গেল কলকাতা পুলিশ, তাকে নিয়ে যাওয়া হলো সংশোধনাগারে। এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি, সঞ্জয় রায়কে 12:59 নাগাদ নিয়ে আসা হয় এই কোর্ট চত্বরে। তার আগে আমরা দেখেছিলাম কলকাতা পুলিশের তরফ থেকে কোর্ট চত্বরে ত্রিস্তরীয় ব্যারিকেড করে দেওয়া হয়, যাতে বাইরে যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, বাইরে যারা স্লোগান দিচ্ছিলেন, তারা যাতে ভেতরে ঢুকে পড়তে না পারে। অত্যন্ত স্পর্শকাতর এই ইস্যু। আমরা দেখেছিলাম কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত হেন কোনো পাড়া নেই যেখান থেকে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান ওঠেনি বিগত এই 5 মাস 9 দিনে। আজকে আমরা দেখেছিলাম আদালত চত্বরে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান উঠেছিল, হাতে ছিল জাতীয় পতাকা, কিন্তু তারা যাতে কোনো রকমভাবে কোর্টের সামনাসামনি চলে আসতে না পারে, তাই কলকাতা পুলিশের তরফ থেকে ত্রিস্তরীয় ব্যারিকেড করে দেওয়া হয়েছিল। 7টা গাড়ি ছিল সঞ্জয়ের প্রিজন ভ্যানের পিছনে। সঞ্জয়কে ঠিক একই রকম ভাবে নিয়ে যাওয়া হলো এবং প্রিজন ভ্যানের শাটারগুলো বন্ধ ছিল।
একদমই, যে ছবি আমরা দেখছিলাম সঞ্জয় রায়, তাকে নিয়ে যাওয়া হলো কিন্তু নিশ্চিত নিরাপত্তা। কিন্তু একটা প্রশ্ন, এই মুহূর্তে আইন কোন পথে যাবে, কোন কোন ধারা ইত্যাদি আপনারা বিস্তারিতভাবে জেনে গিয়েছেন, কিন্তু যে প্রশ্নটা থেকে যাচ্ছে, নানা ফর্মে থেকে যাচ্ছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অনেকের মনেই থেকে যাচ্ছে, আমি সেই প্রশ্নটাই সিজারের কাছে নিয়ে যাবো। সিজার, একা না কয়েকজন, এখনো পর্যন্ত আজ তাকে দোষী সাব্যস্ত করা হলো, শাস্তি ঘোষণা হবে সোমবার আমরা জানি, কিন্তু এই যে ন্যারেটিভটা তৈরি করা হয়েছিল বা এই প্রশ্নটা, সেটার কি কোনো উত্তর এখনো পর্যন্ত মিলল? দেখো, এখন পর্যন্ত মেলেনি এই কথাই বলা যায়। তার কারণ হচ্ছে সিবিআই নিজেও কিন্তু আদালতে এই সংশয়টা তৈরি করেছিল। তারা বারবার বৃহত্তর ষড়যন্ত্রের কথা বলেছিলেন আদালতে দাঁড়িয়ে, এবং সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছিল খুন ধর্ষণ মামলায়। টালা পুলিশের প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেপ্তার করা হয়, কিন্তু তারপরে দীর্ঘদিন পেরিয়ে গেছে। এই দুজনকে যে গ্রেপ্তার করা হয়েছিল বৃহত্তর ষড়যন্ত্র বা প্রমাণ লোপাটের অভিযোগে, তাদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য প্রমাণ চার্জশিট আকারে কিন্তু সিবিআই এখন পর্যন্ত দিতে পারেনি আদালতে। এবং সেইখান থেকেই কোথাও এই যে দাবিটা, যেটা সোশ্যাল মিডিয়া বলো সাধারণ মানুষের অনেকের মনে রয়েছে, সিবিআইও প্রাথমিকভাবে যে সংশয়ের কথা তুলেছিল আদালতে, সেটা কিন্তু আইনগতভাবে সেটা ফিকে হয়ে যাচ্ছে যতক্ষণ না সিবিআই পর্যাপ্ত তথ্য প্রমাণ এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে, সঞ্জয় ছাড়া আরও কেউ উপস্থিত ছিল, সেই সংক্রান্ত তথ্য প্রমাণ আদালতে পেশ না করছে, ততক্ষণ তার আইনি গ্রাহ্য, আইনি গ্রহণযোগ্যতা কিন্তু থাকছে। আর দুটো বিষয় জানতে যাবো। আজকে রুদ্রাক্ষের মালার একটা ইস্যু সামনে আসলো, আর আরও একটা শব্দ সঞ্জয় ব্যবহার করলো, তা হচ্ছে আমি গরিব বলে। তাহলে কি তার এই দুটো বক্তব্য, সেটাকে এই মুহূর্তে সেই আত্মপক্ষ সমর্থনের জন্য সে কোন কোন পদক্ষেপ করতে পারে, কোন কোন সহায়তা সে পেতে পারে? দেখো, আত্মপক্ষ সমর্থনের অধিকার প্রত্যেকের রয়েছে, কিন্তু এখানে এটাও তোমাকে মাথায় রাখতে হবে, সঞ্জয় রায় গ্রেপ্তার হয় 10ই আগস্ট। তারপর দীর্ঘদিন সে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে, তার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। সেই বিচার প্রক্রিয়ার মধ্যে আজকে একেবারে বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর, সাজা ঘোষণার আগে বা দোষী সাব্যস্ত হওয়ার আগের অন্তিম মুহূর্তে সে যে দাবি করছে, ধরে নেওয়া যায় যে বিচার প্রক্রিয়ার সময়ও সেই দাবিগুলো তুলেছিলেন, কিন্তু বিচারক কোথাও সেই দাবির সপক্ষে সারবত্তা না পেয়ে আজকে আদালত সিবিআইয়ের পক্ষ থেকে যে তথ্য প্রমাণ বা সাক্ষ্য প্রমাণ দেওয়া হয়েছে তার ভিত্তিতে তাকে দোষী সাব্যস্ত করেছেন। কিন্তু তারপরও সঞ্জয়ের আইনি যে অধিকার সেটা রয়েছে, তিনি পরবর্তীতে এই বক্তব্যকে সামনে রেখেই উচ্চ আদালতে যেতে পারেন, শীর্ষ আদালতে যেতে পারেন, তার এই বক্তব্যকে সঠিক প্রমাণ করবার জন্য যা যা আইনি লড়াই করার দরকার সেটা করতে তিনি পারেনি। বেশ, ধন্যবাদ। আমার সহকর্মী সিজার মন্ডল আমার সঙ্গে ছিলেন, এবং এখনো পর্যন্ত ওয়ান লাইনার যদি বলি, তাহলে আজ দোষী সাব্যস্ত হয়েছেন সঞ্জয় রায়, কিন্তু আগামী সোমবার কোন শাস্তি তার কাছে নেমে আসে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে, কিন্তু আইনি লড়াই সেটা জারি থাকছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন অভিনেতা দেবদূত ঘোষ। দেবদূত বাবু, আপনার সাথে আমি মঞ্জিরা কথা বলছিলাম। আপাতভাবে আমরা যেটা জানতে পারছি, সঞ্জয় রায় দোষী সাব্যস্ত, সোমবার সাজা ঘোষণা। আপনার প্রাইমারি রিয়াকশন? আমার রিয়াকশন একটাই, সেই দুশ্চিন্তা নিয়ে যে আমরা এই কমাস কাটিয়েছি 9 আগস্ট থেকে, সেটা দুশ্চিন্তাটা কমলো না। তার কারণ হচ্ছে সঞ্জয় রায় একমাত্র দোষী কিনা পরিষ্কারভাবে আমরা জানতে চাই, এবং তদন্ত আরো বিস্তারিতভাবে হয়ে শুরু থেকে নানা ধরনের কনফিউশন জনমানুষের মধ্যে তৈরি হয়েছে, এবং বিচার ব্যবস্থা আমাদের প্রতি একটু সহানুভূতিশীল, সাধারণ মানুষের প্রতি দায়িত্বশীল হলে আমরা একটু জানতে পারবো যে অ্যাকচুয়ালি কিসের ভিত্তিতে সঞ্জয় দোষী সাব্যস্ত হলো, এবং অন্য যাদের কথা উঠে আসছিল নানা রকম ভাবে, তারা কি ভবিষ্যতে বিচারের আওতার মধ্যে আসবেন না মুক্তি পেয়ে গেলেন। এই দুটো দিক, এই সমস্ত বিষয়গুলো ভাবাচ্ছে। অর্থাৎ বিচার ব্যবস্থা যে প্রক্রিয়ায় চলছে, তারা যদি সাধারণ মানুষের জন্যই তো বিচার ব্যবস্থা, তাদের প্রতি যদি একটু দায়িত্বশীল হন, সবই যেভাবে লুকোছাপা হয়ে হচ্ছে, খানিকটা সংবাদ মাধ্যমে। দেবদূত বাবু, দেখুন আজকে সঞ্জয় রায় কতগুলো কথা বলেছে। এক বলেছে আমি গরিব, দুই বলেছে আমার গলায় রুদ্রাক্ষের মালা ছিল, ধস্তাধস্তি যদি হতোই তাহলে সেই মালাটা সেখানে ছিঁড়ে পড়তো, সেখানে থাকতো। এই বিষয়গুলো আজকে এতদিন পর সে বলছে, এগুলো তো একটা মানে আছে।
না, আমি বলছি এই সঞ্জয় রায় যখন কথা বলতে শুরু করলো, সংবাদ মাধ্যমের সামনে যখন চেঁচিয়ে বলতে শুরু করলো আমাকে ফাঁসানো হয়েছে, সেই সময় থেকেই তো আবার সেই বিখ্যাত ভ্যান বাজানো শুরু হয়ে গেল। মানে যে ভ্যান বাজানোটা, মানে আমি পুলিশ ভ্যানের কথা বলছি, সেই পুলিশ ভ্যান বাজানোটা আমি একটু থামালাম আপনাকে, আপনার কাছে যাব আমি। এই মুহূর্তে নির্ভয়া অর্থাৎ দিল্লির সেই ভয়ঙ্কর কাণ্ড, তার বাবা আমাদের সঙ্গে রয়েছেন। आपको सुनाई दे रहा है? मैं मंजीरा यहाँ पे स्टूडियो, कोलकाता स्टूडियो से बात कर रही हूँ आपके साथ। जी बोलिए। यहाँ पे कोलकाता में जो कांड हुआ था, आपको मालूम है शायद, आज वो संजय राय एक्यूज जो थे वो दोषी पाया गया है। अच्छा, आपका क्या रिएक्शन है? दोषी पाया गया है तो उसको तो सजा सिर्फ कोर्ट ने कहा है आज। कोर्ट ने कहा तो है, सजा तो दे दिया, उसने कह तो दिया कि ये दोषी है, लेकिन क्या दोष है ये भी तो देखना होगा ना। अगर दोषी है तो किस चीज क्या क्या किया है वो देखना पड़ेगा, एविडेंस क्या उनको मिला है। कोर्ट कोई भी फैसला जब देती है तो एविडेंस के ऊपर देती है। आप देखे होंगे कई बार लिखा होता है कोर्ट में, चाहे फोटो भी लगा होता है कि एक तराजू होता है, एक आंख बंधा हुआ पट्टी होती है। इसका मतलब क्या है, जो पुलिस एविडेंस दे देगी खिलाफ उनके कि नहीं ये एविडेंस है इनके लिए, इन्होंने ये गलत काम किया है, ऐसे ऐसे किया है, तब ना उनको सजा मिलेगी। अब उन्होंने एविडेंस क्या दिया है, उस आधार पर कोर्ट क्या सजा देगी। अब तो जब सजा देगी तभी पता लगेगा। सोमवार को सजा डिक्लेयर होगा, आपको क्या लगता है इंसाफ मिलेगा? जी देखिए, हमें नहीं ये लग रहा है कि इंसाफ मिलेगा। इसका कारण ये है कि ऐसी घटनाएं जो होती है तो कोई एक आदमी नहीं करता है जी। इनके साथ एक से ज्यादा लोग होते हैं, और जिसमें एक सिर्फ संजय राय ही फंसे हैं। यानी किस वजह से फंसे तो वही जाने, लेकिन अगर वो फंसे हैं तो उनको भी पता है कि हमारे साथ और कौन कौन लोग हैं। वो कहें ना कहें, लेकिन हर व्यक्ति समझता है इस बात को कि उनके साथ अकेला नहीं, कोई और भी लोग हैं। तो हमें नहीं लग रहा कि आपको क्या लगता है इन्वेस्टिगेशन इस मामले में कुछ खास नहीं होता है? नहीं, बिल्कुल नहीं हुआ है। होता क्यों नहीं होता तो निर्भया को सजा, गुनाहगारों को सजा नहीं मिलती। तो होता तो है लेकिन हुआ नहीं। कारण ये है कि जिस जगह पे घटना हुई दूसरे दिन उसको पतवा दिया गया। इसका क्या मतलब है? रंगाई करा दी गई, सफाई करा दी गई, इसका मतलब क्या है? यहाँ मतलब एविडेंस को खत्म कर दिया गया। वहाँ पे सीबीआई क्या करेगी? सीबीआई क्या कोई भगवान नहीं है? वो भी तो आदमी ही है ना। अगर एविडेंस ही नहीं होगा तो सीबीआई क्या कर लेगी किसी का? और ये आप खुद से सोचिए, जनता खुद ही सोचे, डिसाइड करे कि ऐसी हरकत, ऐसा घिनौना कर्म क्या कोई एक आदमी करेगा? नहीं कर सकता। जी, आपको क्या पता है ये कोलकाता का जो तिलोत्तमा का जो केस हुआ था 9 अगस्त को, आपको मालूम है? आप सुने हैं? नहीं, बताइए। वो लड़की ना जो डॉक्टर थी, हाँ वही। हाँ, उसको जानता हूँ, उस केस को मैं जानता हूँ, अच्छी तरह से जानता हूँ। अच्छा, तो हमें नहीं लग रहा कि इनको पूरी तरह से जो न्याय मिलना चाहिए वो मिलेगा। अच्छा, न्याय का भी एक प्रोसीजर होता है। मान ली लोअर कोर्ट दे दिया, हाई कोर्ट दिया, सुप्रीम कोर्ट दिया, और उसके बाद राष्ट्रपति ने जब दिया तब न जाकर उसको सजा पूरा हुआ। तो सुराह देना एक अलग बात है और सजा को दे देना अलग बात है। यानी फांसी अगर मिलती है, चाहे आजीवन कारावास होता है, तो पूरी तरह से इसमें हो तब ना। अभी तो लोअर कोर्ट है, ये हाई कोर्ट पता ना क्या करेगा, सुप्रीम कोर्ट क्या करेगा, कब तक जाएगा, तो कुछ कह नहीं सकते। हमारे समझ के अनुसार तो सजा उनको नहीं मिल पाएगी जो होनी चाहिए। জি, आपको बहुत बहुत शुक्रिया। নির্ভয়ার বাবার সঙ্গে আমরা কথা বলছিলাম, দেবদূতদা আমাদের সঙ্গে রয়েছেন। দেবদূতদা, আপনি শুনলেন খুব স্পষ্ট কতগুলো কথা তিনি বললেন। এক হচ্ছে সবেমাত্র লোয়ার কোর্টের কথা, এখনো দিল্লি অনেকটা দূর। দ্বিতীয়, তিনি বললেন যে এ ধরনের জঘন্যতম কাজ একা কেউ করতে পারে না, অনেকগুলো লোক থাকে। অর্থাৎ এক্ষেত্রে ইনভেস্টিগেশন বা এক্ষেত্রেও আমরা দেখেছি তিলোত্তমার ক্ষেত্রে যে তদন্তের ফাঁক ফোকর থেকে যাচ্ছে। সিবিআই এর তদন্তের নিয়ে অনেকে প্রশ্ন করেছেন, ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, উনিও কিন্তু একই কথাগুলো বললেন, এক্ষেত্রেও তো ফাঁক থেকে যাচ্ছে। একদমই, আমি বলছি আমরা স্পষ্ট করে জানতে চাই যে সঞ্জয় রায়
একমাত্র দোষী কিনা এবং কিসের ভিত্তিতে তাকে একমাত্র দোষী সাব্যস্ত করা হচ্ছে। আর জানতে চাই সঞ্জয় রায় এই প্রথম আজকে বলার সুযোগ পেতে শুরু করেছে, তার কারণ সে জবে থেকে একটু বাইরে কথা বলার চেষ্টা করছিল, সেটা ওই ভ্যান চাপড়ে ঢেকে দেওয়া হয়েছে। তো আমি খুবই আগ্রহী জানতে সোমবার দিন সে কি বলে এবং সে একা এই কাজ করেছে না তার সঙ্গে কারা। সে আজকে বলেছে যে আইপিএস এর নির্দেশ মতো সে কথা বলেছে। তো এই কথাগুলো যখন সে বলেছে যে সোমবার দিন কি বলে সেই দিকে আমার চোখ অবশ্যই থাকবে। সেই সঙ্গে বিচার ব্যবস্থা সিবিআই যে তদন্ত করেছে সেই তদন্তের কারী সংস্থার প্রতি আমাদের আবেদন থাকবে যে এটা এই যে ইনসাফ শব্দটা আপনি বলছিলেন না, এই শব্দটা খুব বড় একটা শব্দ। যার বাড়িতে যার পরিবারে এত বড় ঘটনা ঘটে যায় তারপরেও যদি দোষীরা ফাঁসি পায়, তাতেও ফাঁসি হয়, তাতেও ইনসাফ হয় না। ইনসাফ হয় যখন আমরা এই বিষয়গুলোকে একেবারে সমাজের ভেতরে যে গেঁথে রয়েছে, মনের মধ্যে গেঁথে রয়েছে ডমিনেট করার যে ইচ্ছে, এটাকে উপড়ে ফেলতে হবে। সেক্ষেত্রে বিচার বিভাগের একটা কিন্তু বড় দায়িত্ব আছে, সিবিআই এর বড় দায়িত্ব আছে এবং সাধারণ মানুষ যেভাবে এই বিষয় নিয়ে জেগে উঠেছে, সাধারণ মানুষ জানতে চায় যে কিসের ভিত্তিতে কাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, কেন এইভাবে সব ঢাক ঢাক গুড়গুড় চলছে, কেন পরিষ্কার বিষয় পরিষ্কারভাবে মানুষ জানতে চায়। সেই দায়িত্ব সরকারের আছে। আমি আবারও আসছি আপনার কাছে, আমি আবারও আসবো আপনার কাছে। এই যে দেবদূত যে কথাটা বলছিলেন যে গত 5 মাসে আমরা যদি দেখি তাহলে রাজ্যে 5টি ধর্ষণ খুনে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। 54 দিনের মাথায় গতকালই আমরা দেখেছি ঠিক জন্মদিনের দিন গুরাপের ওই একরত্তি শিশু ধর্ষণ খুনের ঘটনা যার সঙ্গে ঘটেছিল দোষী প্রতিবেশী অশোক সিং এর মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে চুঁচুড়ার পক্সো আদালত। গত মাসে অর্থাৎ 13ই ডিসেম্বর ফারাক্কায় নাবালিকাকে ধর্ষণ খুনে এক দোষীকে মৃত্যুদণ্ড এবং অপর দোষীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। এর আগে গত 6ই ডিসেম্বর জয়নগরে নাবালিকাকে ধর্ষণ খুনে দোষী মোস্তাকিন সর্দারের ফাঁসির সাজা ঘোষণা করে আদালত। তার আগে 2024-এর 1 অক্টোবর তন্ত্র সাধনার নামে শিশুকে ধর্ষণ খুনে তান্ত্রিককে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় আদালত। শিশুর দিদিমার যাবজ্জীবন কারাদণ্ড। আর 7ই সেপ্টেম্বর 2024 মাটিগাড়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণ খুনে দোষী মোহাম্মদ আব্বাসকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় আদালত। তবে এই 5টি কেসের কোনো ক্ষেত্রেই এখনো ফাঁসির সাজা কার্যকর হয়নি। আবারও চলে যাব এই মুহূর্তে শিয়ালদা কোর্ট চত্বরে আন্দোলনকারীদের সঙ্গে এবং জুনিয়র চিকিৎসকদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সৌরভ দত্ত। সৌরভ, এবং আমরা যেটা প্রথম থেকে প্রশ্নগুলো তুলেছিলাম এবং সেই প্রশ্নগুলো সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিও তুলছে, সেই প্রশ্নগুলো ডিএনএ রিপোর্টস তুলছে, সেই প্রশ্নগুলো সিসিটিভি ফুটেজের যে গ্যাপ আছে সেগুলো তুলছে। সেই প্রশ্নগুলো কি না, এই ঘটনাটা এত সহজে একজনের দ্বারা ঘটানো সম্ভব নয়। যদি একজন দ্বারা ঘটনা ধরে নিচ্ছি তর্কের খাতিরে একজন ঘটিয়েছে, তাহলে তাকে বাঁচানোর জন্য এত আয়োজন কেন? তাহলে যারা বাঁচানোর চেষ্টা করেছে প্রত্যেকেই সেইভাবে দোষী আমরা মনে করি। তাহলে যে বা যারা পুরো ঘটনায় ইনভলভ আছে সবাইকে একসঙ্গে নিয়ে আসতে হবে এবং এনে আমাদেরকে বলতে হবে যে একজন যেমন শাস্তি পেল বাকি সবাই যেন শাস্তি পায়, তাহলেই বিচার থেকে সুবিচারের জায়গা আমরা যেতে পারি। সঞ্জয় রায় বলেছে যে তার গলায় একটা রুদ্রাক্ষের মালা ছিল, ধস্তাধস্তি হলো, রুদ্রাক্ষের মালা কোথায় গেল? কোথাও তোমাদের মনে হচ্ছে এটা সিগনিফিকেন্ট? না, সঞ্জয় রায় কি বললো সেটা একদমই সিগনিফিকেন্স আমাদের কাছে নয়। এই জন্য সঞ্জয় রায় যেটা বলছে সেটা সে এবং সঞ্জয় রায় যে একা নয় সে বিষয়টা প্রমাণ করছে। এটা সঞ্জয় রায়ের এভিডেন্স আমরা কথা বলবোই না, কারণ সঞ্জয় রায় ওয়ান অফ দ্য অ্যাকিউজড এবং আমরা জানি সে একজন দোষী। আমরা যেটা কথা বলছি সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরির কথা বলছি, আমরা যেখানে কথা বলছি সেটা হলো সিসিটিভির কথা বলছি, আমরা যেটা বলছি সেটা সায়েন্সের কথা বলছি, আমরা যেটা কথা বলছি সেটা হলো আপনার এভিডেন্স নিয়ে কথা বলছি। সঞ্জয় রায় কী বললো সেটা আমার মনে হয় ইম্পর্টেন্ট নয়। সঞ্জয় রায়ের ইম্পর্টেন্সটা কোর্টের মধ্যেই আছে, কোর্টে যার যেটা মনে করবেন সেটা কাকু কোথায় যাবেন না?